বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ধ্বনি পরিবর্তনের ধারা। তো ধ্বনি কেন পরিবর্তন হয় আমরা কম বেশি সকলেই জানি। প্রধান কয়েকটি কারণের মধ্যে হলো ঐতিহাসিক কারণ, ভৌগোলিক কারণ, সামাজিক কারণ, রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ, বিখ্যাত ব্যক্তির প্রভাবে হতে পারে। এছাড়া শ্রবণযন্ত্রের ত্রুটি হতে পারে, বা বাকযন্ত্রের ত্রুটি হতে পারে, ইত্যাদি ইত্যাদি নানা কারণে ধ্বনি পরিবর্তন হয়। তো ধ্বনি পরিবর্তনের প্রধান ধারা চারটি: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির স্থানান্তর, ধ্বনির রূপান্তর। তো এখন এই ধ্বনির আগমে আবার স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনির আগম ঘটতে পারে। স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি শব্দের আদি, মধ্য, অন্তঃস্থান ভেদে 6টি সূত্র হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধারা অন্তঃস্বরাগম। তো যাই হোক, এই প্রথমত আমরা জেনে নিই অন্তঃস্বরাগম কাকে বলে। উচ্চারণকালে ব্যঞ্জনান্ত শব্দের শেষে যদি স্বরধ্বনির আগম ঘটে তাহলে অন্তঃস্বরাগম বলে। আর অন্তঃস্বরাগম তাহলে কোথায় বসে? ব্যঞ্জনান্ত শব্দের শেষে স্বরধ্বনির আগম ঘটে কখন হয়? যদি অন্য কোনো ভাষার শব্দ বাংলা ভাষায় উচ্চারিত হয় এবং শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকে, তখন অন্তঃস্বরাগম ঘটে। তাহলে আর এর বৈশিষ্ট্য কি? এটি সাধারণত ধ্বনির আগমের একটি সূত্র। ব্যঞ্জন ধ্বনির শেষে বসে স্বরধ্বনির আগম ঘটে। আর এটি কখন হয়? এটি বিদেশি শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে তার শেষে স্বরধ্বনির আগম ঘটে। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, কোথায় এবং কখন হয় তো জানলাম। কিন্তু পরীক্ষাতে, সাধারণত কম্পিটিটিভ পরীক্ষাতে এই সংজ্ঞা, বৈশিষ্ট্য, কোথায়, কখন এই প্রশ্নগুলো না এসে আসে ধ্বনি পরিবর্তনের সূত্র নির্ণয়। একটি উদাহরণ দেওয়া থাকে, সেই উদাহরণ থেকে নির্ণয় করতে হয় সেটা ধ্বনি পরিবর্তনের কোন ধারা। তা আমি উদাহরণ হিসেবে লিখেছি বেঞ্চ থেকে বেঞ্চি, দোষ থেকে দোস্ত, গিল্ট থেকে গিল্টি। তো তারপরে আরেকটি কথা বলে নিই, ধ্বনি পরিবর্তনের ধারা শিখতে গেলে যেটা আমাদের আগে থেকে জানতে হয় সেটা বর্ণ বিশ্লেষণ। আমরা যদি বর্ণ বিশ্লেষণ ভালো করে না শিখি, সহজে ধ্বনি পরিবর্তন এবং নির্ভুল আর সঠিক করা খুব কঠিন। বলবো না যে অসম্ভব, অবশ্য করে কঠিন। কিন্তু আজকে আমি বর্ণ বিশ্লেষণের মাধ্যমে দেখাবো কিভাবে সহজে এই অন্তঃস্বরগম নির্ণয় করা যায়, আর কখনো ভুল হওয়া সম্ভবই নয়। দেখা যাক, আমি এখানে একটি উদাহরণ লিখেছি বেঞ্চ থেকে বেঞ্চি। আমি দুভাবে করছি। প্রথমত এখানে এ কারটা কাটতে পারি, এ কারটা কাটতে পারি, ব কারটা কাটতে পারি, বটা কাটতে পারি, ইয়, ইয়, চ, চ, এই যে যেটা আছে হস্যকার, এটি শব্দের শেষে আগম ঘটেছে, একভাবে নির্ণয় করা যায়। এটা সাধারণত এই বর্ণ বিশ্লেষণ শেখার শেষে বা ধ্বনি পরিবর্তন ধারা সব কিছু পড়ার শেষে সহজে এইভাবে দেখেও করা যায়। কিন্তু আমরা যদি দেখে না করতে পারি তাহলে বর্ণ বিশ্লেষণ করে নিতে হবে। যেমন এখানে আমি লিখেছি বেঞ্চ, তাহলে একটা আগে বর্ণ বিশ্লেষণ করে নিই। বয় হসন যুক্ত একার যুক্ত ইয় হসন যুক্ত চয় হসন। এরপর বেঞ্চ থেকে বেঞ্চি, সেমভাবে লিখব বয় হসন যুক্ত একার যুক্ত ইয় হসন যুক্ত চয় হসন যুক্ত হস্যকার। তাহলে এভাবে কেটে দিতে পারি ব, ব, এ, ইয়, ইয়, চ, চ। এই যে হস্যকার শব্দের শেষে এসেছে, অর্থাৎ বেঞ্চ শব্দের শেষে বেঞ্চি হয়েছে, তাহলে আমরা এইভাবে কেটে দেখতে পারি শেষে এসেছে, তাই এটা অন্তঃস্বরগম। যদি এই স্বরধ্বনিটা শব্দের শুরুতে আসতো তাহলে হতো আদ্যস্বরগম। আর যদি এর মাঝে নতুন কোনো স্বরধ্বনি আসতো তাহলে বলতাম মধ্যস্বরগম। এমনই উদাহরণ হলো দোষ থেকে দোস্ত, গিল থেকে গিলটি। এরকম অনেক 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 হাজার হাজার উদাহরণ আছে যেগুলো অন্তঃস্বরগমের অন্তর্গত। তো আমরা যদি এইভাবে বর্ণ বিশ্লেষণ শিখে নিতে পারি বা করতে পারি, তাহলে এই ধ্বনি পরিবর্তনের বাকি সূত্রগুলো সব করতে পারবো নির্ভুল।